কতগুলো কথা বলে রাখি যে এই বিজ্ঞান বিষয়ক কোনো জিনিসের উপর আলোচনা সত্যি বলতে কি বহুদিন পর, বোধহয় 20 বছর পর আমরা বলছি। এককালে আমরা খুব বলতাম এই ব্যাপারে। আমাদের অ্যাক্টিভিটি ছিল, এককালে একটা অর্গানাইজেশন ছিল ড্রাগ অ্যাকশন ফোরাম। আমাদের সব স্মৃতি মানুষরা ছিলেন, ডক্টর সুজিত দাস, যা বলতে গেলে যিনি আরম্ভ করেছিলেন, যার কাছ থেকে শিখছি, সেই সব লোকেদের কথা মনে পড়ছেন, তারা তো আর নেই। প্রফেসর অজয় মিত্র, এরা সব আমাদের পথিকৃৎ ছিলেন। বহুদিন পর আজকে একটা বিজ্ঞান বিষয়ক কিছু ব্যাপারে বলার সুযোগ পেয়েছি। তা নাহলে অন্য বিষয়গুলো মোস্টলি গালাগাল দেওয়ার বিষয়, ওকে গালাগাল দেওয়া। কেন বলছি না, এই যে ভ্যাকসিনটা শুরু হয়েছে তো ডাক্তারবাবুরা খুব রেগে গেছেন। ডাক্তারবাবুরা খুব রেগে গেছেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং বাচ্চাদের ডাক্তারবাবুরা। গভর্নমেন্ট কেন ভ্যাকসিন দিচ্ছে? আগে যখন আমরা ভ্যাকসিন দিতাম, এটার 5,000 টাকা দাম, তার মধ্যে আমার 2,000 টাকা থাকতো, আর 3,000 টাকা পেশেন্ট, মানে পেশেন্টের থেকে 5,000 টাকা দাম লেখা আছে, তাতে ডাক্তার পেত 2,000 আর 3,000 টাকা হতো। সুতরাং ন্যাচারালি ডাক্তারবাবুরা এই রেগে গেছেন যে সরকার থেকে দেওয়া হচ্ছে, তাহলে আমরা কি আহার করে খাবো, এরকম একটা ব্যাপারও আছে। সুতরাং সেরকম ব্যাপারে একটা ভেবে দেখতে হবে যে ডাক্তারবাবুরা যারা বলছে এই ভ্যাকসিন নেবেন না, তারা সেটা বলছেন না। তারা বলছেন হ্যাঁ নেবেন, কিন্তু আমার কাছ থেকে নিন, সরকারি জায়গায় নেবেন না, সরকারিটা খারাপ, এবার আমার থেকে নিন। আমার থেকে নিলে হয় একদম টাটকা তাজা, এটা একদম ফ্রিজ থেকে বার করে দিচ্ছি, দেখুন। সেটাতেও বিভ্রান্ত হয় না কেন, এই জন্য বলছি। আর সরকার একদম পার্টি। আমাদের এখানে ওই আগের বক্তা বলে গেছিলেন, আমি শুনছিলাম, এত সুন্দর বলছিলেন, ওই তিনটে, ওই গার্ডাসিল আর সার্বিভ্যাকের দুটো তো আমাদের ভ্যাকসিন, সার্ভারিক্স আর গার্ডাসিল, দুটো একটা এমএসডি আর জিএসকে কোম্পানি পৃথিবীতে বার করেছিল। তারপরে আবার আমাদের এই যে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পুনাওয়ালা, যিনি কোভিডের সময় ভ্যাকসিন, তিনিও এখানে বার করেছেন ওটার নাম হচ্ছে সার্ভাভ্যাক। তিনি খুব ভেবেছিলেন যে সরকার যখন বার করলেন তাহলে আমাকেই দেবে, হয়তো আমাকেই হয়তো 1.15 crore তো হচ্ছে টার্গেট পপুলেশন, তাহলে তাকে দেবে বোধহয়। ও বাবা, ওই সরকারের গার্ডাসিলটাই কিনে এনে দিচ্ছে। তার মূল কারণ হচ্ছে ওখানে গার্ডাসিল উদ্বৃত্ত। আমেরিকার লোকেরা এখন ওটা নেওয়া বন্ধ করেছে, ওটা বিরাট ওদের বিরোধ চলছে। আগে যেমন সবাই আমেরিকায় নিচ্ছিল, আমেরিকায় নিচ্ছে না। এখন ওদের এত বেড়ে গেছে, এত উদ্বৃত্ত জমে গেছে, কোথাও দিয়ে শেষ করতে হবে। এখন দিয়ে শেষ করার জন্য আর ভারতবর্ষের মতো এত উদ্বৃত্ত জায়গা আর কোথায় দেশে আছে? পৃথিবীতে নেই। সুতরাং এখানে দিয়ে দিতে হবে। যাকে সেটা পরের কথা, কিন্তু একটা কথা বলে রাখি, আমরা এই ভ্যাকসিনটা সম্বন্ধে আমি এর সম্বন্ধে এর খারাপ ভালো দিক ইত্যাদি ইত্যাদি বলার চেয়ে একটা জিনিস কিন্তু আপনারা ভেবে দেখুন, একটা বিজ্ঞানের বিরাট জয়গান আপনাদের করতে হবে, যে বিরাট বিরাট দিক বিজ্ঞান কোথায় নিয়ে যেতে পারে মানুষকে, বিজ্ঞানের চর্চা, সেইটা ভেবে দেখুন। কি বলুন তো, এই প্রথম একটা ক্যান্সারের কজ হচ্ছে একটা ভাইরাস, সেটা আবিষ্কার হয়েছিল। ক্যান্সারের কারণ যে একটা ভাইরাস, ক্যান্সারের কারণ তো আমরা জানি না, ক্যান্সার হয়, ক্যান্সার যে হয় কেন হয় জানি না। এই প্রথম একটা ক্যান্সারের কারণ বেরোলো। সেটা আমি 70-এর দশক 80-র দশক থেকে এই ভাইরাস, এই গবেষণা চলছিল। এই গবেষণা চলতে চলতে ভ্যান হসার, জার্মানি, 2008 সালে উনি নোবেল প্রাইজ পান, যখন উনি এই এইচপিভি যে ভাইরাসটা আর তার সঙ্গে সার্ভাইকাল ক্যান্সারের একটা সম্পর্ক বার করলেন, তখন তিনি নোবেল প্রাইজ পেলেন। একদম ঠিক, নোবেল প্রাইজ পাওয়ার মতোই এটা একটা আবিষ্কার। ভেবে দেখুন, এরকম যদি আমরা বিভিন্ন ক্যান্সারের যদি আমরা এরকম ভাইরাস একটা বা কোনো একটা পজিটিভ অর্গানিজম বার করতে পারি, তাহলে কি ভালো হয়। এটা কিন্তু একটা বিজ্ঞানের জয়যাত্রা, এটা মানতে হবে। আপনি ভ্যাকসিন সম্বন্ধে যাই বলুন, রিজার্ভেশন আপনার থাকতে পারে, যাকে,
কিন্তু এটা একটা বিজ্ঞানের জয়যাত্রা। ওই ভ্যান হসার সাহেবকে, জার্মান ভদ্রলোক, মারা গেছেন 2008 সালে, উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন এটার জন্য, ফিজিওলজিতে। অ্যাকচুয়ালি মেডিসিন আর নোবেল কমিটিতে ফিজিওলজি আর মেডিসিনটা মিশিয়ে দেওয়া হয়, কোনো বছর ফিজিওলজি বলে, কোনো বছর মেডিসিন বলে। তা যাই হোক, এই যে ভ্যাকসিনটা, তারপরে প্রথমে তো ভাইরাসটা এলো, যে দেখা, এই যে আপনাদের একটু দেখিয়ে দিই, এই মেয়েদের যে এটা হচ্ছে, ঠিক আছে পড়ে যাক, এইটা হচ্ছে মেয়েদের এই রিপ্রোডাক্টিভ অর্গান বা জন্ম, যে এইটার একটা, এই হচ্ছে ইউটেরাস, এর যে মুখ, এই মাউথ অফ দ্য ইউটেরাস, এইটার নাম হচ্ছে সার্ভিক্স। এর যে মুখ, এটা হচ্ছে সার্ভিক্স। এর দুদিকে ফ্যালোপিয়ান টিউব, এই দুদিকে ডিম্বাশয় বা ওভারি, আর এইটা হচ্ছে ভ্যাজাইনা। খুব সোজা, 1 2 3 4 5, এই 5টা জিনিস। ছেলেদের পরামর্শ মনে রাখতে, ভুলে কটা অর্গান, কটা মনে করতে পারছেন, আচ্ছা বাবা 5টা মনে রাখ, 5টা আঙুল, এরকম করে করে মনে কর। একটা ওভারি, একটা টিউব, তারপরে ইউট্রাস, তারপরে সার্ভিক্স, তারপরে ভেজাইনা। এই 5টা, এই 5টাতেই ক্যান্সার প্রবণ, এই 5টা অর্গ্যানই ক্যান্সার প্রবণ। আচ্ছা, এই যে অর্গ্যানটা, এর কোনো কাজ আছে? এই অর্গ্যানটার একমাত্র কাজ বাচ্চা হওয়া, রিপ্রোডাকশন, আর কোনো কাজ নাই। কিন্তু এবার যে বাকি কাজগুলো, এই কাজ, ওই কাজ, আমার তমুক, এগুলো সব বানানো। এই রিপ্রোডাকশন কেন ভেবে দেখুন, এই অর্গানের কাজ একমাত্র একটা বয়স থেকে একটা বয়স। একটা বয়সে ঋতুস্রাব আরম্ভ হলো, একটা বয়সে গিয়ে শেষ হয়ে গেল, তারপর তার নেই, আর কোনো ফাংশন নেই। তাহলে এর ফাংশন হচ্ছে টু ক্যারি চাইল্ড অ্যান্ড টু ক্যারি ডিজিজ। ওইটা বলছি না, তার মানে নট অনলি টু ক্যারি চাইল্ড বাট অলসো টু ক্যারি ডিজিজ। তাহলে এই কটা অর্গানের কাজ কিন্তু এটা ভীষণ অসুখ প্রবণ, মানে ক্যান্সার প্রবণ। ব্রেস্টের পরে এই কটা অর্গান মেয়েদের। এখন সার্ভিক্সটা, এই যে সার্ভিক্স, তারপরে হচ্ছে ইউটেরাস। ভেবে দেখুন, আমি যদি এখান থেকে একটা লাইন টানি, এর বাকি সবটাই কিন্তু রয়েছে পেটের ভেতর, তাই তো? চোখে দেখতে পাচ্ছি না, ভেজাইনাটা বাইরে আছে, সার্ভিক্সটা একটুখানি খালি। ওই ভেজাইনার ভেতরে, এই যে ভেজাইনার ভেতরে আমাদের একটি যন্ত্র থাকে, সেই যন্ত্রটা যদি একটু ঢোকাই, তাহলে ওই সার্ভিক্সটা এইটুকু দেখতে পাবো, বাকি আর এগুলো দেখতে পাবো না। এখনকার দিনে এসব সোনোগ্রাফি হয়েছে, তাতে দেখতে পাওয়া যায়। তো তখন আমরা যখন পাস টাস করেছিলাম, তখন তো আর এসব ছিল না, এই ফুটোটা দিয়ে ঢুকিয়ে দাও। যাই হোক, তো এটার ব্যাপারটা কি, তাহলে কেন এই কথাগুলো বলছি? দেখুন, এই আমাদের এই যে ক্যান্সার যদি রোধ করতে হয়, তাহলে বুঝতে হবে যে সেই ক্যান্সার যে অর্গানটায় হচ্ছে, সেই অর্গানটায় আমরা কত তাড়াতাড়ি পৌঁছতে পারি, তাই না? মানে আমি দেখতে পারি, বুঝতে পারি। একটা ব্রেস্ট, আমি যদি মেয়েটাকে শিখিয়ে দিই, বাবা তুমি নিজেই ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, ব্রেস্ট তো ইজ পালপেবল, ইজ অ্যাভেলেবল ফর এক্সামিনেশন ইজিলি। কিন্তু আপনি যদি বলেন ইউট্রাস, সেই ইউট্রাস কি, ভেতরে কি হচ্ছে আমি কি জানবো? সে গোকুলে বাড়িছে, সে টিউব, ওভারি, কোথায় কি হচ্ছে আমি দেখবো কি করে? জানি না। সার্ভিক্সে কি হচ্ছে, ভেতরে কি হচ্ছে আমি তো জানি না। আমরা তখন কিছু সিমটমের উপর নির্ভর করি, কি কিছু তোমার ধরুন কিছু এমন কিছু রোগের উপশম দেখা দিচ্ছে, যে সেইগুলোর থেকে আমরা তখন ভয় পেতে আরম্ভ করি, এটা ক্যান্সার নয় তো, এটা ক্যান্সার হতেও পারে, তাহলে ক্যান্সার কিনা একটু ভেবে দেখি। সেদিক থেকে দেখলে সার্ভিক্স কিন্তু একটা অর্গান, যেটা আমরা খুব ইজিলি চোখে দেখতে পারি। কিচ্ছু না, একটা ছোট্ট স্পেকুলাম দিয়ে যদি চোখে দেখি, স্পেকুলাম লাগিয়ে দেখাটা খুব একটা শক্ত নয়। এমনকি এই স্পেকুলাম দিয়ে এই যে সার্ভিক্স থেকে আমরা একটু লালা নিয়ে নিতে পারি, একটা স্মিয়ার করতে পারি, সেটা মাইক্রোস্কোপের তলায় দেখতেও পারি। এই যে সার্ভাইকাল ক্যান্সার, অন্য জায়গার ক্যান্সার, যেমন ধরুন আচ্ছা ব্রেস্টের ক্যান্সার দুম করে ক্যান্সার হয়ে গেল একদিন, যখন দেখলাম যে ব্রেস্টের ক্যান্সার হয়েছে। সার্ভাইকাল ক্যান্সার কিন্তু দুম করে একদিন ক্যান্সার হয় না। এই বিভিন্ন স্টেজের আগে ডাক্তারবাবু দেখিয়েছেন যে
আগে একটা ডিসপ্লাসিয়া বলে একটা অ্যাবনর্মাল ডিসপ্লাসিয়া, এই যে এইচপিভি ভাইরাসটা দেখা গেল, এই যে এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা শরীরে গিয়ে ওই তার মধ্যে একটা সেলুলার চেঞ্জ ঘটায়, ওই সার্ভিক্সের সেলের একটা চেঞ্জ ঘটায় দীর্ঘ বছর ধরে। এই ভাইরাসটা কিন্তু 2 বছরের মধ্যে ক্লিয়ার হয়ে যায় 90% ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিই, এই ভাইরাস কিন্তু থাকে বোথ বয়েজ এন্ড গার্লস, ছেলেদেরও আছে মেয়েদেরও আছে। জিজ্ঞেস করছেন না তো কেউ যে তাহলে ছেলেদের কেন ভ্যাকসিন দেওয়া হচ্ছে না? দেওয়া হয়, আমেরিকায় ছেলেদেরও ভ্যাকসিন দেওয়া হয়। ইংল্যান্ড ইজ দ্য অনলি কান্ট্রি যে এখনো পর্যন্ত রুটিন এই ভ্যাকসিনেশন হচ্ছে বোথ ইন বয়েজ অ্যান্ড ইন গার্লস। আমাদের এখানে তো কেউ প্রশ্ন করছে না, খালি মেয়েদের দিচ্ছ কেন? ছেলেদেরও তো দিতে পারো, ছেলেদেরও তো এর থেকে এইচপিভি ভ্যাকসিন থেকে পেনাইল ক্যান্সার, অ্যানাল ক্যান্সার, এমনকি ক্যান্সার থ্রোট, সেটা হয় এইচপিভি ভ্যাকসিন থেকে। তাহলে ছেলেদের দিচ্ছ না কেন? পার্সেন্টেজ কম, কিন্তু হয়তো তাহলে ভ্যাকসিন দিচ্ছই যখন, তখন ছেলেদের নয় কেন? অন্য দেশে দেওয়া হচ্ছে যখন। এখন আমেরিকায় এই নিয়ে কথা উঠেছে অনেক, কেন না, যেহেতু এর সাইড এফেক্টস দেখা দিচ্ছে। আরেকটা কথা বলে রাখি, এই ভ্যাকসিন সম্বন্ধে আমাদের একটা ধারণা, এটা কিন্তু সাংঘাতিক আছে, যে ভ্যাকসিন নিলে একদম আমি প্রোটেক্টেড হয়ে থাকলাম, আমাকে আর কেউ বজ্রপাত, সেই ভানুর রেকর্ড, বজ্রপাত ছাড়া মৃত্যু নাই। মানে আর সেই ছোটবেলার থেকে ভানুর কাছে এসেছিল ডাক্তার হয়ে, ভানু আছে যে এত অসুখ, এই হয়েছিল তাই হয়েছিল, অমুক অসুখ তমুক অসুখ। তখন ভানু বললো ওখান থেকে ত্রিশুলটা আছে নিয়ে আয় তো, বলে তার মাথায় টাচ করে দিল। তখন ভানু বললেন, বলে কেন এটা টাচ করলেন? বলছে তোমার যখন এত অসুখ হয়েছিল আর তখন তুমি মরো নাই, তখন একমাত্র বজ্রপাত ছাড়া মৃত্যু নাই, সেটারও আট কইরা দিয়া। সেই রকমই ব্যাপার। অনেকেই ভাবেন যে ভ্যাকসিনেশন যখন আমরা করছি, তাহলে বোধ হয় আর আমার কোনো চিন্তা নেই, আর তো চিন্তা নাই রে। যার জন্যে ফ্রম দ্য ডে 0 টু 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের, শিশুদের 52টা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভেবে দেখেছি আমরা, এইচপিভির কথা ছেড়ে দিন, সেগুলো কতখানি প্রয়োজন, সেগুলো কি কোনো কারণে ক্ষতিকারক হতে পারে? এই ভ্যাকসিনের মধ্যে প্রিজারভেটিভ হিসেবে কি আছে, সেগুলো কি, কেন, কি ক্ষতি হতে পারে, আমরা কোনোদিনও প্রশ্ন করি না। আমরা ভাবি একদম কি মুশকিল, মানে এমনকি আমার নেবার, আমরা দৌড়ে আসি, মা ডাক্তারবাবু সর্বনাশ হয়ে গেছে, আমার পাশের বাড়িতে 42টা নিয়েছে, আমার মাত্র 32টা হয়েছে, মানে 10টায় পিছিয়ে আছি আমি। আপনি ভাবতে পারেন যে চিকেন পক্সের ভ্যাকসিন কেন নেব? কেউ প্রশ্ন করে না তো। যখন প্রথম ভ্যাকসিন, ধরুন আমরা ছোটবেলায় স্মল পক্স ভ্যাকসিন নিয়েছি, তো স্মল পক্সে এত বড় দাগ আছে এখন, তখন জানতাম, যখন পড়াশোনা করলাম তখন জানতাম যে ভ্যাকসিন নিতে হয় মারণ রোগের বিরুদ্ধে, যে রোগগুলোতে মরে যায় লোক, সেইগুলো নিতে হবে। এখন তারপরে আস্তে আস্তে বায়োটেকনোলজির উন্নতি ঘটলো, আর এগুলো সাধারণত ভাইরাসের বিরুদ্ধেই ভ্যাকসিন তৈরি হয়। আর সায়েন্টিস্টরা বেরিয়ে পড়লো রাস্তায়, ভাইরাস তো প্রচুর ঘুরে বেড়াচ্ছি, খপাং করে একটা ভাইরাসকে ধরলো, চল এই ভাইরাসটা ধরেছি, এবারে এর এগেনস্টে বায়োটেকনোলজি আমি পাস করেছি, বায়োটেকনোলজির পরীক্ষাগারে পাস করে আমি দেখো এর ভ্যাকসিন বার করেছি। হেপাটাইটিস এর ভ্যাকসিন বার করেছি। হেপাটাইটিস এ হচ্ছে জলবাহিত রোগ, আমি যদি খারাপ জল খাই তাহলে হেপাটাইটিস এ হবে। সেই ভালো জলটাকে আমি দেওয়ার অ্যাসুরেন্স দিতে পারছি না, তাকে ভ্যাকসিনটা দিয়ে দাও, তাকে ভ্যাকসিনটা দিয়ে দাও, তাহলে ভালো থাকবে। ভেবে দেখুন, এই এইচপিভি ভ্যাকসিন, আপনি একটা জিনিস খালি ভেবে দেখুন, এইচপিভি, তাহলে এইচপিভির কন্ট্যাক্টে যদি আসে মেয়েটি, সেই মেয়েটি এইচপিভির কন্ট্যাক্টে আসলে তার এগেনস্টে অ্যান্টিবডিও তৈরি হবে। যেমন ভাইরাস আসছে, তার এগেনস্টে সে ভাইরাসটা শরীর থেকে চলে যাবে, তার এগেনস্টে তো অ্যান্টিবডিও তৈরি হবে। সেই জন্যই তো ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে কাকে, ওই 9 থেকে 11 বা 14 থেকে 15 মেয়েদের দিচ্ছি। কেন না, আমি আশা করছি যে এর কোনো সেক্সুয়াল কন্ট্যাক্ট এখনো পর্যন্ত ঘটেনি। তাহলে আচ্ছা, 45 বছরের মহিলারা, 3 বাচ্চার মা, তারা কেন নিয়ে বেড়াচ্ছেন? ডাক্তারবাবুরাই বলছেন
নিয়ে না, অন্তত একটা নিন, কিছু কাজ দেবে তো, যা পাই আর কি, ওই যা একটু টাকা হলো, মানে সেটাও বলছেন। আরে যে একবার এইচপিভিতে, এবং যখন আমি কোম্পানিতে চিঠি দিই, তখন সেই কোম্পানি আমাকে একটি চিঠি আমাকে উত্তর দিয়েছে যে however it is not supported well, the unsupported data showed that however little effect it may be having amongst all women, may be having, ভেবে দেখুন, সেই করে যারা বিবাহিত মহিলা, তাদের তো নেওয়ার কোনো মানে হয় না, তাদের কেন দেওয়া হচ্ছে, তাদেরকেও দেওয়া হচ্ছে। হ্যাঁ, গোপন সূত্রে জানা গেছে যে এদেরও একটু একটু কাজ করে। তার ডাক্তারবাবুরা দিচ্ছেন, ডাক্তারবাবুই দিচ্ছেন, তাহলে পাবে কোথেকে? ডাক্তারবাবু অ্যাডভাইস করছে। এই যে আপনারা ভাবেন যে চিকেন পক্সের এগেনস্টে ভ্যাকসিন কেন দিচ্ছি, চিকেন পক্স হোক না, হলে কি হবে, মরে তো যাবো না। হেপাটাইটিস এতেও কেউ মরে না, হেপাটাইটিস বি নিশ্চয়ই নেব, হেপাটাইটিস সি এখনো বার করতে পারোনি, সেজন্য দিচ্ছেও না, মরছেও, সে মরো, তাতে মরো, কিন্তু আমি অন্যগুলো বার করেছি, অন্যগুলো নাও, যতগুলো বার করেছি ততগুলো সব নাও। এই করে করে একটা বিরাট গ্রুপ একটা আমাদের চিন্তা ভাবনা করছে যে আচ্ছা এই ভ্যাকসিনগুলোর জন্যে কিছু কি অসুখ ঘটছে, কিছু কি অসুখের প্রবণতা। এই যে বাচ্চাগুলোকে ভেবে দেখুন, আপনি একটা ভ্যাকসিন আজকে একজনকে দিচ্ছেন, আপনি পোলিও ভ্যাকসিন দেন 6 মাস বয়সে, তার পোলিও হবে না, মানে তখন পোলিও হবে না, পোলিও তো হয়, পোলিও তো 2 বছর 3 বছর বয়সে হবে, তাই তো? পোলিও হলে তখন হবে না পোলিও। এতে কি, এটা এখন একটা ভ্যাকসিন দিচ্ছেন যাতে 30 বছর পর তার ওই অসুখটা না হয়, তাই তো? 20 বছর পর বা 30 বছর পর যাতে অসুখটা না হয়। সে হয়তো 30 বছর পরে যখন থেকে জিজ্ঞেস করবো, আমি তো মনে, অন্য কেউ যখন ইয়াং ডাক্তার যদি জিজ্ঞেস করে আপনি কি নিয়েছিলেন তখন 10 বছর বয়স, সে বললো আমি কি করে জানবো, আমার বাবা মাও তো মরে গেছে, দেখি সার্টিফিকেট কিছু আছে কিনা, সেও তো জানবে না। ভেবে দেখুন, 40 বছর, তার মানে এমন একটা অসুখের জন্য ভ্যাকসিন সরকার আরম্ভ করলো যেটা ঘটবে 30 বছর পর, এবং বলছে এটা নেওয়া সাংঘাতিক ভালো, এবং এটা নেওয়া সাংঘাতিক ভালো। এবং আমাদের যখন হুজুর আপনারা ইন্ডিয়াতে কেন একটা ট্রায়াল দিলেন না, কে কি আপনারা জানেন যে 2007 এবং 2008 সালে যখন প্রথম এই গার্ডাসিল বার করলো এমএসডি, এবং তার 2 বছর পরে জিএসকে বার করলো, সার্ভাডিল ইনজেকশন বার করলো, তখন ভারতবর্ষ হচ্ছে এইসব ওষুধগুলোর এক্সপেরিমেন্টের আসল স্থান। এখানে কোনো কনসেন্ট লাগে না, কিছু না। 20,000 মেয়ের ওপর, আদিবাসী মেয়ের ওপর, অন্ধ্রের খাম্মাম এবং ভরত ভাদোদরা বরোদা আর কি, সেখানে 20,000 আদিবাসী মেয়েকে দেওয়া হলো, 11 জন মারা গেল। আমরা প্রশ্ন করলাম, আমাদের একটা অল ইন্ডিয়া বডি আছে অ্যাসোসিয়েশন এডিএইচ, যাই হোক, সেই এডিএইচ এর পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টে পর্যন্ত গেছিলাম, কেস করেছিলাম, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যে আপনারা বন্ধ করুন এভাবে। তখন সুপ্রিম কোর্টের অর্ডারে বন্ধ হয়, সেই ভ্যাকসিন দেওয়া বন্ধ হয়ে গভর্নমেন্টকে, আইসিএমআরকে বলা হয় যে তোমরা খোঁজ নাও। কোনো কনসেন্ট ছিল না, কোনো বাড়ির লোকের কনসেন্ট না নিয়ে যে সমস্ত মেয়েরা হোস্টেলে থাকতো তাদের দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সেই দিনটার কথা এখনো আমার মনে পড়ে, আমি হাজির দাঁড়িয়ে বলছে, এই মানে শোর বলতে গেছিলাম, যাই হোক, দাঁড়িয়ে বলছে ওদের উকিল যে না স্যার, ওই 9 জনের 3 জন সুইসাইড করেছে, 2 জন জলে ডুবে, আর 3 জন স্নেক বাইটে মারা গেছে, সার্টিফিকেটও নিয়ে এসছে। মানে আমরা অবাক, মানে তাদের বাড়ির লোকের কাছ থেকে হয়তো গরিব এই সন্তান সব পয়সা করে দিয়ে এরকম সার্টিফিকেট জোগাড় করেছে যে ভ্যাকসিনের জন্য মরেনি, এটা দিয়ে। যাই হোক, তখনকার মতন ইনজেকশন দেওয়া কিন্তু আমরা বন্ধ করতে পেরেছিলাম দীর্ঘ বছর ধরে। হ্যাঁ, না, ভ্যাকসিন দিয়েই মারা যায়, এটা অ্যানাফাইলেকটিক শক হয়। এই সার্ভিসটা, এই ইনজেকশন দিয়ে তৎক্ষণাৎ মৃত্যু হতে পারে, অ্যানাফাইলেকটিক শক। এবং সেই অ্যানাফাইলেকটিক শকের ম্যানেজমেন্ট রাখতে হবে আপনাকে। আপনি যেখানে, এখন আমি অবাক হয়ে যাচ্ছি, স্কুলে দেওয়া হচ্ছে, স্কুল বাড়িতে। এটা না, এটা ওইভাবে দেওয়া যায় না।
এটা আপনি একটা এমন জায়গায় দিতে হবে যেখানে অ্যানাফাইলেকটিক শকের ট্রিটমেন্ট করা যাবে এবং দেওয়া। এবং আমি বলছি না যে এটা দিলে, আমি তার বিরুদ্ধে কথা বলছি না যে দিলেই মারা যাবে, নো, ইট ইজ নট সো, কিন্তু সম্ভাবনা আছে সেটা তোমরা বলো যে আমরা এতজনকে দিয়ে এই ঘটনা ঘটেছে। এবং হাওয়েভার এই দেখো, এই যে আমাদের আবার কি সরকার কিরকম ভেবে দেখুন, আমাদের বিচারিতা এই ইনজেকশন দেওয়া মানে আমাদের সার্ভাইকাল ক্যান্সারের এগেনস্টে আমাদের এতদিন কি ছিল যে আমরা 30 বছর বয়সের পরে বছরে একবার এই সার্ভাইকাল স্মিয়ার নিয়ে পরীক্ষা করতাম, তার নাম প্যাপ স্মিয়ার, প্যাপানিকুলার স্মিয়ার। সেইটা নিয়ে পরীক্ষা করলে বোঝা যেত যে এর ডিসপ্লাসিয়া হচ্ছে কিনা, সার্ভিক ক্যান্সারের দিকে যাচ্ছে কিনা, সেইটা দেখে। গভর্নমেন্ট বলছে, গভর্নমেন্টের যে ডাইরেক্টিভ, হাওয়েভার এই ইঞ্জেকশনটা দেওয়া মানে কিন্তু ওই টেস্টগুলো উঠে গেল তা নয়, ওই টেস্টগুলো কিন্তু সব তোমরা চালিয়ে যাবে। তার মানে ওরাও শিওর নয় যে এটা দিয়ে কতদূর এটাতে 100% হবে তা তো নয়। কেন এটা দুটো মোস্টলি 14 and 18 ভাইরাসগুলো সব 200 রকমের ভ্যারাইটি আছে। গাডাসিল কোম্পানি আরেকটা বার করেছে ন্যানোভ্যালেন্ট, মানে নোটার এগেনস্টে, কিন্তু সেগুলো নেই। এই 16 আর 18 হচ্ছে মোস্ট ডেঞ্জারাস এইচপিভি। কিন্তু ধরুন আবার যখন আমরা জিজ্ঞেস করি, আচ্ছা তোমরা একটা যে কোনো জায়গায় আমরা যখন একটা অসুখের এর অসুখের প্রিভ্যালেন্স কত, এইখানে ধরুন আমরা বার করি না যে এই অঞ্চলে ম্যালেরিয়া প্রবণ কিনা, আমরা একটা এপিডেমিওলজিক্যাল স্টাডি করি, এর প্রিভ্যালেন্স রেট কত। এই এইচপিভি is not prevalent in Southeast Asia. It's not first. It is first is Sub-Saharan Africa. First is Sub-Saharan Africa, then Latin America and Caribbean অঞ্চলটা, জামাইকা এটসেট্রা, ওই অঞ্চলটা। এবং সেখানে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট আপনাদের জেনে রাখা দরকার, এই সাব-সাহারান আফ্রিকান অঞ্চলে এটা হচ্ছে ফেনোটাইপ সেরোটাইপ 35 নম্বর ভাইরাসটা ওখানে ম্যাক্সিমাম। এবার 35 নম্বরের এগেনস্টে আমরা কিন্তু এখনো ভ্যাকসিন বার করতে পারিনি। সুতরাং ওই সাব-সাহারান আফ্রিকার যে গরিব জনগোষ্ঠী, তাদের এগেনস্টে এগুলো কাজ করবে না, সেজন্য ওখানে দেওয়া হয় না। কেন এটা 35টা নাম্বার 35 নম্বর যে টাইপ, তার এগেনস্টে এটা বার করা যায়। তার ফলে যেটা আমি বলতে চাইছি যে কি করে ডাক্তারবাবুরাই এই কথাটা বলতে চাইছেন যে এইটা কাজ করবে। আমি এছাড়া কতগুলো আমাদের ইন্ডিয়ান ট্রায়ালে আপনাকে যেটা বললাম, যেগুলো আমরা ভাবি না, যে ধরুন আমাদের যে NFH স্টাডি, ন্যাশনাল আমাদের এখন জানার স্কোপ খুব কমে গেছে। কিন্তু আর সরকার থেকে আর কোনো সব মানে জানানো ফানানো আগে যে হতো, বিভিন্ন যে স্ট্যাটিস্টিক্স বার করা, অসুখের প্রিভ্যালেন্স রেট বার করা, অলমোস্ট উঠে গেছে। আগে আমাদের 1 বছর অন্তর 2 বছরে NFH স্টাডি হতো, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, বাড়ি বাড়ি গিয়ে অসুখের যে সেন্সাস তো উঠেই গেছে, ছেড়ে দিন। আগে আমরা এই NFHS থেকে জানতে পারতাম যে বিভিন্ন ধরনের অসুখের প্রবণতা কত। এটা কিন্তু ঘটনা যে কোনো কারণেই হোক ক্যান্সার সার্ভিক্স এখন কমে গেছে। আমি জাস্ট আমার ঠাকুরপুকুর হাসপাতালে, ক্যান্সার হাসপাতালে তাদের জিজ্ঞেস করলাম যে তোমরা, প্রথম কথা বলে রাখি, আমি ব্যক্তিগতভাবে আমার 10 জন আমার যে বন্ধু কলিগকে আমি জিজ্ঞেস করলাম 10 জন, যে তুমি আমাকে বলো যে গত 2 বছরে তুমি কটা ক্যান্সার সার্ভিক্স দেখেছো, আর 2 বছরের আগের 2 বছরে কটা দেখেছো। একটা আনুমানিক বলো, আনুমানিক, টেলিফোনে বলতে হবে না, তোমাকে টেলিফোনে বলো, তোমার নাম বলবো না, সবাই তো ভয় অস্থির। এই ঠাকুরপুকুরে যখন জিজ্ঞেস করছি, তারা তো কিছুতেই বলতেই চাইছে না আমাকে, যে আবার সঞ্জীবদা কোথায় গিয়ে আমাদের কোট করে কি বলে দেবে, একটা এরকম করে সর্বনাশ হয়ে যাবে, আমাদের মানে আসা বন্ধ হয়ে যাবে। ঠাকুরপুকুরে it has drastically reduced in the last 2 years. It has been reduced by almost 50% ক্যান্সার সার্ভিক্সের কেস আসা। আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে দিয়ে, এখন ইউট্রাইন ক্যান্সারের রেটটা অনেক বেড়ে গেছে। ইউট্রাইন ক্যান্সার
আর তারপরে ওভারিয়ান ক্যান্সার। এই সার্ভিক্সের ক্যান্সার আমি গত 2 বছরে মাত্র 4টি কেস দেখেছি। আমি গ্রামাঞ্চলেও প্র্যাকটিস করি, একদম রিমোট জায়গায় গিয়ে প্র্যাকটিস করি, এবং আমি যথেষ্ট মানে সায়েন্টিফিক উপায়ে স্মিয়ার নিয়ে করার চেষ্টা করি, তাদের স্মিয়ার নিয়ে পরীক্ষা করাই, এই করে নিয়েই আমি বলছি দায়িত্ব সহকারে। এবং মাসে ধরুন 100 পেশেন্ট আমি দেখি। আমি দেখে নিয়ে বলছি আমি গত 2 বছরে মাত্র 5 জন দেখেছি ক্যান্সার সার্ভিস পেয়েছি, ওয়ারাস তার আগের 3 বছরে আমি অন্তত 30 জন দেখেছি। সেরকমই আমার পার্সোনাল স্টাডি প্লাস এখানকার হসপিটাল স্টাডি। কোনো হাসপাতাল আমাকে ফিগার দিতে রাজি হলো না, আমাকে দিতে তারা কিছুতেই ফিগার রাজি হলো না। আমিও ওই গোপন সূত্রেই খবর পেয়েছি, কিন্তু সেটা তো আর কোট করা যায় না মানে কোনো অফিসিয়াল জায়গায়, কিন্তু সেখানেও কেস একদম কমে গেছে। তারাও আমাকে বলেছে ঠাকুরপুকুর হাসপাতাল থেকে, আমাদের নাম কিন্তু বলতে পারবেন না আপনি জনৈক ক্যান্সার হাসপাতাল এই বলে বলতে পারেন না। ঠিক আছে, আমি তাই বলবো ভাই, তোমাদের নাম পাবো না, যে কোনো এক ক্যান্সার হাসপাতালে এর প্রবণতা অনেক কমে গেছে। তাহলে এই যে কমে গেছে যে অসুখটা, কিন্তু একটা কথা আপনারা জিজ্ঞেস করছে কেন কমলো, এটা তো একটা কথা। যে ক্যান্সার সার্ভিস সত্যি আমাদের যৌবন অবস্থায় আমরা যখন পাস করছি ক্যান্সার সার্ভিসে কি মৃত্যু দেখেছি, এবং তার চিকিৎসা করার সে অনেক রকম আমাদের সব সার্জিক্যাল স্কিল জানেন বোধহয়। মানে আমাদের এখানকার সুবোধ মিত্র, শেষ করে দিচ্ছি, সুবোধ মিত্র ছিলেন ভাইস চ্যান্সেলর। সুবোধ মিত্র ক্যান্সার হাসপাতালের ডিরেক্টর ছিলেন চিত্তরঞ্জন, তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। এই মিত্রাজ অপারেশন মানে সারা পৃথিবী খ্যাত ক্যান্সার সার্ভিক্সের অপারেশন, সেসবও আমরা এককালে শিখেছি, বা সেই সব অপারেশন খুব জটিল অপারেশন, যাই হোক করা হতো। বিদেশে গিয়েও সেই অপারেশন অন্যদের দেখিয়েছি আমরা, যে আমরা ভারতবর্ষে কি টেকনিকে এই অপারেশন করি, বা সেগুলো আর করার স্কোপই পায় না। আমি তো আর বহুদিন করার স্কোপ পাই না, অপারেশন করতে হয় না। কেন না, এখন রেডিওথেরাপি এত উন্নতি ঘটেছে, এই ক্যান্সার সার্ভিক্স একদম রেডিওথেরাপি দিয়ে একদম 100% ভালো হয়ে যাবে, কোনো সার্জারি লাগবে না। রেডিওথেরাপি ব্যাকোথেরাপি একদম যাই হোক সেটা অন্য কথা, কিন্তু এটা হচ্ছে না। এখন ভেবে দেখুন, এই NIH স্টাডি থেকে আমরা যে বিভিন্ন ডাটা পাচ্ছি, একটা ডাটা বলে দিই, স্টান্টিং বা ধরুন উচ্চতার মানে হ্রাস, মানে উচ্চতা পাচ্ছে না সে, তার মানে কি নিউট্রিশন নেই বলে, বা ইনসিডেন্স অফ ওয়েস্টিং, রোগা কৃষ চেহারা, সেগুলোর কোন রকম কমেনি। এটা হচ্ছে না NIH 6 2023-2024, এটা একদম প্রিন্টেড, আমি তার থেকেই টুকে এনেছি। কেউ এগুলো দেখছে না যে এটা পাবলিক হেলথ প্রবলেম, নিউট্রিশনাল প্রবলেম। 6 মাস বয়স থেকে 23 মাস বয়স পর্যন্ত নিউট্রিশন পাওয়া বাচ্চার পায় মাত্র 15%। ভারতবর্ষের শতকরা 15% শিশু 6 মাস থেকে 23 মাস বয়স পর্যন্ত তারা অ্যাডিকুয়েট নিউট্রিশন পায়। তাহলে ভেবে দেখুন যে কলোসাল অ্যামাউন্ট অফ মানি যেটা আমরা এই 1.15 করোড়কে দিতে গিয়ে খরচা করব, সেই টাকাটা আমরা কতভাবে এটাকে ঠিক করতে পারতাম, এটাকে ভাব করতে পারতাম। আর সবচেয়ে দুঃখ লাগে যখন দেখি যে এর ফেভারে কিছু ডাক্তারবাবুও আছেন, যে তারাও দাঁড়িয়ে গেছেন যে এর ফেভারে বলতে। একদম আমি পরিষ্কার বলে দিচ্ছি, সেই ডাক্তারবাবুর সামনে বলতে গিয়েও কোনো আমার লজ্জা নেই। They have been sponsored to say so. কিন্তু ডাক্তারবাবুরা স্পন্সর্ড হলে, আমি শেষই করে দিচ্ছি একটা ছোট্ট গপ্প বলে দিয়ে, যেটা আমার মাথায় এলো এখন এই গপ্পটা, যে এটা রামায়ণের গল্প। এটা এই রামকৃষ্ণদেবের যে কথামৃত তাতেও কোট করা আছে, শ্রীমর লেখা, যে যখন বনবাস পর্যায়ে রামের বনবাস পর্যায়ে একটা সময় রাম তার চান করতে যাবেন পুকুরে, সামনে পুকুর, একটা চান করতে যাবেন, তো উনি হাতে তার তীর ধনুকটা তিনি মাটিতে গেঁথে দিয়ে তিনি চান করতে গেছেন। যখন তিনি ফিরে আসছেন তখন দেখেন যে ধনুকের নিচে একটা ব্যাঙ শুদ্ধ তিনি মেরে দিয়েছেন।
এবং ব্যাংকটা মৃতপ্রায়, মারা যাবে আর কি, কিছু করার নেই। ব্যাংকে তিনি গেঁথে দিয়েছেন। তখন রাম ওই ব্যাংক থেকে জিজ্ঞেস করছেন, তুই আচ্ছা বোকা তো, তুই আমাকে একবার, আমি যখন মারছিলাম তীরটা, তখন তুই বলতে পারলি না আমাকে একবার? তা আমাকে, তোকে তো মারাটা আমার উদ্দেশ্য ছিল না। তখন ব্যাংক বলল, হে অযোধ্যাপতি রাম, আমি ভেবেছিলাম তুমি হচ্ছ আমার সবাইকার এই ত্রিভুবনের ত্রাণকর্তা। যখন দেখলাম সেই রামই আমার প্রাণ নিচ্ছে, তখন আমার আর কিছু করার নেই, এটাই আমার ভবিতব্য। সেরকম ডাক্তাররা যদি এই পর্যায়ে যায়, যে যেখানে আপনার খালি কিছু পয়সা রোজগার করবো বলে মিথ্যে কথা, যেটা মানুষের খারাপ হবে সেরকম কথা যদি তারা বলে, সে সমাজের কিছু ছাড় পাওয়া খুব মুশকিল। ধন্যবাদ।